রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকির উপকথা। আজকে উপন্যাসের 100 পর্ব। দেবলোকের হাতি ইন্দ্ররাজার বাহন। জল দেন ইন্দ্ররাজা। হাতিতে চড়ে মহারাজ মেঘের 7 সমুদ্র ঘুরে বেড়ান। তার বাহন মেঘের 7 সমুদ্র থেকে সুরে জল টেনে নিয়ে ছিটিয়ে দেয় চারিধারে। ঝড়ো 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 ঝড়ো। মধ্যে মধ্যে ইন্দ্ররাজ হাতের দণ্ড, তার নাম বজ্রদণ্ড, অর্থাৎ বজ্রদণ্ড, সেই দণ্ড দিয়ে মেঘের সমুদ্রে আঘাত করেন। তা থেকে ঝলকে ওঠে আগুনের লকলকানি। কড়কড় কড়কড় শব্দে বাজ ডেকে ওঠে। কখনো কখনো পাপি তাপির ওপর এসে পড়ে সেই বাজ। পাপি শুধু মানুষই নয়, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, সবার মধ্যেই পাপি আছে। কখনো কখনো ইন্দ্ররাজার ভাই পবনদেব তার সঙ্গে বার হন। এই ছিল নিয়ম। কিন্তু মধ্যে মধ্যে ইন্দ্ররাজার হাতিটা ক্ষেপে উঠে পিলখানা থেকে শিকল ছিঁড়ে বেরিয়ে ঝাঁপিয়ে পড়ে মেঘের 7 সমুদ্রে। তখন মেঘ কালো হয়ে তোলপাড় করতে থাকে। মনে হয় দিন বুঝি রাত হয়ে গেল। তখন সেই খ্যাপা হাতি নামিয়ে দেয় তার লম্বা সুর মাটি পর্যন্ত। দোলাতে দোলাতে চলতে থাকে। যেদিকে যায় সেদিকে এমন জল দিয়ে যায় যে মাঠঘাট ভেসে সে এক প্রলয় কাণ্ড ধেয়ে যায়। ধুয়ে মুছে ধান উপড়ে আল ভেঙে তাণ্ডব করে তোলে। মাইতো ঘোষ বলে জলস্তম্ভ। হে বাবা ঠাকুর, হে কালা রুদ্র, মাইতো ঘোষের অপরাধ নিও না। হঠাৎ প্রহ্লাদ তার হাত ধরে টানলে। সে প্রহ্লাদের দিকে তাকাতেই প্রহ্লাদ বললে, কি হলো কি তোমার? আসছে যে। এসে পড়েছে সেই প্রলয় জল স্তম্ভ। গো গো শব্দ করে আসছি। সমস্ত লোক মাটিতে শুয়ে প্রাণীপাত জানাচ্ছে। বনোয়ারির খেয়াল হলো, সে উপর হয়ে শুয়ে প্রণাম জানালে। নম নম নম। হে দেবতার বাহন, তুমি কি এসেছ প্রভু বাবা ঠাকুরের বাহনের মৃত্যুর শোধ নিতে? আগুন জ্বালিয়ে তাকে মেরেছে, তুমি জল ঢেলে তার শোধ নিতে এলে। সে ধীরে ধীরে শুধু মাথাটি তুললে। হাতিটা আসছিল পশ্চিম দিক থেকে পূব মুখে। আকাশ আর মাটিতে একাকার করে সুর দুলিয়ে দেবতার খ্যাপা হাতি মাঠে ভুঁইয়ে জল ঢেলে ঠেসে মেরে চলে গেল জাঙলের কোল ঘেঁষে। বাবা ঠাকুরের ধান থেকে বাঁয়ে রেখে সোজা পূব মুখে হুই চলে গেল নদীর ধারে। ও মহাশব্দে ধসিয়ে দিলে খানিকটা পার। ওই ওপারে গিয়ে ঘুরছে ঘুরছে। ওই গিয়ে পড়ল মহিষডহরীর ডোমপাড়ার ধারে। ডোমপাড়ার শেষ প্রান্তে রামকালী ডোমের ওই ঘর। খ্যাপা হাতির খ্যাপামির কথা কে বলতে পারে? রামকালীর অপরাধের কথাই বা কে জানে? রামকালী ডোমের ঘরের উপর পড়ল আক্রোশ। চাপালে সেই ঘরের উপর তার পেল্লায় শুঁড়। হুড় হুড় করে ঢাললে জল। দূর দূর করে ভেঙে পড়ল ঘরখানা। ঘরের লাগোয়া ছিল একটা তালের গাছ। গাছটার গোড়া খুলে উপড়ে ফেলে দিলে সেটাকে। তারপরই চলল ওই। কি হলো? থামলো? হ্যাঁ, হাতিকে থামতে হয়েছে, সুর গুটাচ্ছে। বোধহয় খ্যাপা হাতির সন্ধানে বেরিয়ে ইন্দ্ররাজা ধরেছেন তার নাগাল। মাথায় মেরেছেন ডাঙুষ। ওই যে কড়কড় করে বাজ ডেকে উঠল। হাতি সুর গুটিয়ে ওই চলে গেল সস্থানে। যাক, বনোয়ারি এর মধ্যে একটা ভরসা পেলে। বাঁশবাদীর কোনো অনিষ্ট হয়নি। বাবা ঠাকুর আসছেন, যাননি। যাব বললেই তো যেতে দেবে কে? কাহার পাড়া বিল্ল বৃক্ষটিকে যেমন আঁকড়ে ধরে টেনে তুলেছে, তেমনই ভাবে আঁকড়ে ধরবে।
বনোয়ারি কেঁদে ফেললে। হে বাবা, তুমি ভরসা কাহার পাড়ার, দণ্ডমুণ্ডের কর্তা। যদি নামে আবার খ্যাপা হাতি, তবে রক্ষে করো তুমি। আঙুল দেখিয়ে বলো, ইধার নেহি উধার যাও। বলে দিও, দেখিয়ে দিও ওই চন্দনপুরের কারখানাতে। আর ওই আকাশে উড়ে যাচ্ছে, দিন নাই রাত নাই, বর্ষা বাদল নাই, ঝড়ঝাপটা নাই, ওই উড়োজাহাজগুলোকে মাথার উপর দিয়ে গোঁ গোঁ করে আসছে যাচ্ছে, ওইগুলোকে শুঁড়ে ধরে মাটিতে আছাড় মেরে ফেলতে হুকুম দিও। ও হ হ হ হ, কোথা দিয়ে মেঘের ভেতর ভেতর যাচ্ছে, বুঝবার উপায় নাই, কেবল গোঙানি শোনা যাচ্ছে। ছি ছি ছি, কাহার পাড়ায় আবার লাই অর্থাৎ কলহ লাগলে কারা? তার তীব্রস্বর এরোপ্লেনের গোঙানিকেও ছাপিয়ে কানে এসে পৌঁছালো বনোয়ারি। মেঘের দিকে চেয়ে উড়োজাহাজটিকে দেখার তার হলো না, পাড়ায় ছুটতে হলো। পাড়াতেও আর যাহা হলো না। বড় ঘোষের ডাক নিয়ে চাকরের সঙ্গে দেখা মাঝপথে। এখুনি বড় কর্তা রাগে কাঁপছে। সত্যি রাগে কাঁপছেন বড় কর্তা। বড় কর্তার রাগই স্বভাব, ওই অমনি ক্ষেপে থাকেন, সামান্য কারণেই ক্ষেপে যান। চিৎকার করে উঠলেন বড় কর্তা, আমার উপরে নালিশ? নালিশ? আপনার উপরে? আমি? হ্যাঁ, কিছু জানো না তুমি? করালিকে দিয়ে নালিশ করাওনি? আজ্ঞে, আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি আমি কিছু জানি না। মিছে বলি তো বজ্রাঘাত হবে মাথায়, অঙ্গ খসে যাবে। করালি চন্দনপুরে ইউনিয়ন বোর্ডের আপিসে নালিশ করেছে, দরখাস্ত করেছে কাহারদের কেরোসিন দেওয়া হয় না কেন। যদি হয় তবে সে তেল নেয় কে, তার খোঁজ করা হোক, এবং তাদের বরাদ্দ তেল দেওয়ার হুকুমনামা ওই খোদ আপিস থেকে দেওয়া হোক। বনোয়ারি মাথায় হাত দিলে। কিছুক্ষণ চুপ করে থেকে সে উঠল, বললে, এর বিধান আমি করব, চরণে হাত দিয়ে বলে গেলাম আপনাকে। ফিরল সে পাড়ায়। ঝগড়া তখনও চলেছে, তুমুল ঝগড়া। আজ ঝগড়া বেঁধেছে সুচাঁদ এবং নয়নের মার মধ্যে। সর্বনাশ! সুচাঁদ ধেই ধেই করে লাফিয়ে নাচছে, আর মোটা গলায় চিৎকার করছে, ব্যাটার মাথা খেয়েছিস, এইবার চোখের মাথা খাবি, ভাতে হাত দিয়ে ছাইয়ের গাদায় হাত দিবি। ভূত হয় নাই বলছিস? দেখবি লো দেখবি, নে ওই মাগির ঘাড় ভাঙবে, ওই মেনসের ঘাড় ভাঙবে, তারপরেতে তোর ঘাড়ে নাববে। তুই ঘাড় নাড়াবি, চুল দোলাবি, আর বলবি আমি কালো শশী। কথার শেষে সুচাঁদ সর্বাঙ্গ দুটি হাত নাড়া দেয় পার কয়েক। ওদিকে নয়নের মা তীব্রস্বরে বলে যাচ্ছে, সুচাঁদ বলার সঙ্গেই বলে যাচ্ছে, হে বাবা ঠাকুর, তুমি ধ্বংস করো বাবা, যে তোমার বাহনকে মারলে, যে পরের ঘর ভাঙলে, গায়ের বিধান না মেনে যে উঁচু ঘর বাঁধলে, তাকে ধ্বংস করো, তাকে ধ্বংস করো। যেমন করে উড়োজাহাজ পেরে ফেললে আজ, তেমনই করে পেরে ফেলো। চমকে উঠল বনোয়ারি। উড়োজাহাজ পেরে ফেললে কে? নসুবালা সংবাদ এনেছে, সাঁইথিয়ায় ময়ূরাক্ষীর ধারে একখানা উড়োজাহাজ আজ মুখ থুবড়ে আচার খেয়ে পড়েছে, নিচে নাবছিল, হাতির সুরে জড়িয়ে তাকে মাটিতে আচার দিয়ে ফেলেছে। করালি গেল সাঁইথিয়া সেই ম্যানদের সঙ্গে, বসনকে খবর দিয়ে সে বিলাপ করতে করতে ফিরছে চন্দনপুর। জয় বাবা ঠাকুর, জয় দেবরাজের হস্তি, জয় ধর্মে। বনোয়ারির অন্তর অপরূপ শান্তিতে ভরে উঠল, বুকে বল পেলে। সদর্পে সে অগ্রসর হলো, কিন্তু থমকে দাঁড়াতে হলো তাকে। ওদিকেও একটা ঝগড়া বেঁধেছে যেন, গোপালীবালার গলা মনে হচ্ছে, আর একটা সুবাসী পানাও নিজের ঘরে বসে গাল দিচ্ছে। কি হলো? আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার
ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 101 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।